ডিয়ার স্টুডেন্ট, আগের দিন আমরা স্নায়ুতন্ত্র সম্পর্কে পড়েছি, দেখেছি যে স্নায়ুতন্ত্রে কিভাবে বিভিন্ন উদ্দীপনা আমাদের বিভিন্ন আজ্ঞাবহ, সংজ্ঞাবহ ইত্যাদি স্নায়ুর মাধ্যমে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায় এবং সেখান থেকে কী করে তার রেসপন্স বা সাড়া প্রদান হয় ইত্যাদি সম্পর্কে আমরা আগের দিন কিছুটা ধারণা পেয়েছি। আজকে যেটা আমরা পড়ব সেটা হলো নিউরন। প্রত্যেকটা স্নায়ু, যে স্নায়ুগুলো কিছু কোষ দিয়ে গঠিত। আমরা তো জানি যে আমাদের শরীরের সবকটা অঙ্গ আসলে কিছু না কিছু কোষ দিয়ে গঠিত। সেরকম স্নায়ুতন্ত্র বা প্রত্যেকটা স্নায়ুও কিছু কোষ দিয়ে গঠিত। স্নায়ু যেই কোষ দিয়ে গঠিত তাকে স্নায়ু কোষ বা নিউরন বলা হয়। নিউরন হলো এক রকমের স্পেশাল টাইপ অফ কোষ, ঠিক আছে। এই কোষগুলো কিছুটা আলাদা রকম হয়, আলাদা রকম কিছু ফিচার্স থাকে। আজকে আমরা সেই নিউরন নিয়ে পড়ব। নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। আমরা ক্লাস 9-এ নেফ্রন পড়েছিলাম, মনে রাখবে। নেফ্রন এবং নিউরন একদম গুলিয়ে ফেলবে না। নেফ্রন হলো বৃক্কের গঠনগত এবং কার্যগত একক, কিন্তু নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। এই দুটো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে দুটো এক জিনিস নয়। তাহলে চলে আসি আজকের নিউরনের। আমি তোমাদের নিউরনের ছবিটা এঁকেছি এবং এই ছবিটা তোমাদের পরীক্ষাতে আঁকতেও দেয়। এই আঁকাটা প্র্যাকটিস করে রাখতে হবে এবং কোনটা কোন অংশ সেগুলো ভালো করে জেনে নিতে হবে, কারণ তোমরা কিন্তু পয়েন্টিংয়ে অনেক সময় ভুলভাল পয়েন্টিং করো। নিউরনের প্রথমে তিনটে মেন অংশ নিয়ে নিউরন গঠিত। প্রথম অংশটা হলো কোষদেহ বা সোমা বা সাইটন বলে, এবং ডেনড্রন এবং অ্যাক্সন। এই তিনটে হলো মেন অংশ যেটা দিয়ে একটা নিউরন গঠিত হয়। নিউরন এটা কিন্তু একটা নার্ভ কোষ, ঠিক আছে। আচ্ছা, প্রথমে চলে আসি কোষদেহ। কোষদেহ আর 5টা সাধারণ কোষের মতন এখানেও কোষদেহে যা যা থাকে, যেমন এর মধ্যে সাইটোপ্লাজম আছে, তারপরে নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম আছে, লাইসোজোম আছে ইত্যাদি বিভিন্ন কোষ অঙ্গাণু দ্বারা কোষদেহ গঠিত। এবার কোষদেহের মধ্যে যেই সাইটোপ্লাজমটা থাকে, যেটা নিউরনের কোষদেহের যে সাইটোপ্লাজমটা থাকে তাকে আমরা বলি নিউরোপ্লাজম, ঠিক আছে। এটা পরীক্ষায় আসে, মনে রাখতে হবে। নিউরোপ্লাজম হলো কোষদেহের মধ্যে যে সাইটোপ্লাজম, বা নিউরনের মধ্যে কোষদেহের যে সাইটোপ্লাজমটা পাওয়া যায় সেটা হলো নিউরোপ্লাজম। এছাড়াও কোষদেহ নানা রকমের আকৃতির হতে পারে। এটা তারার মতন দেখতে হতে পারে, ডিমের মতন দেখতে হতে পারে, বৃত্তাকার হতে পারে, ইত্যাদি ইত্যাদি। কোষদেহে এক রকমের বিশেষ ধরনের গঠন দেখতে পাওয়া যায়, যেটা রাইবোপ্রোটিন দ্বারা নির্মিত হয়, যেটা বিভিন্ন ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয় বা গাঢ় বর্ণ ধারণ করে। সেটাকে বলা হয় নিসেল দানা। এই নিসেল দানা শুধুমাত্র কোষ দেহতে নয়, ডেনড্রনেও দেখতে পাওয়া যায়, কিন্তু নিসেল দানা কখনোই আমরা অ্যাক্সন পোর্শনটাতে দেখতে পাবো না। তাহলে কোষ দেহ এবং ডেনড্রনে নিসেল দানাকে দেখতে পাওয়া যায়। এইটা হলো স্নায়ু কোষ বা নিউরনের একটা স্পেশাল ফিচার। নিসেল দানা আমরা সাধারণত অন্যান্য কোনো কোষে দেখতে পাই না, কিন্তু নিউরনে দেখতে পাই। এবং মানে ধারণা করা হয় যে নিসেল দানা আসলে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামই, যেটা পরবর্তীকালে পরিবর্তিত হয়ে নিসেল দানা গঠিত করেছে। আচ্ছা, একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেটা হলো স্নায়ু কোষে কিন্তু সেন্ট্রোজোম থাকে, কিন্তু সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয় থাকে। এটা ভীষণই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে যে স্নায়ু কোষের সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয় থাকে। কেন নিষ্ক্রিয় থাকে? কারণ স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার কারণে স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। আমরা অলরেডি কোষ বিভাজন চ্যাপ্টার পড়েছি, তো আমরা জানি যে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমের কী ভূমিকা আছে, বেমতন্তু গঠন করে কোষ বিভাজনের ক্ষেত্রে। কাজেই যেই কোষে সেন্ট্রোজোম থাকেন বা সেন্ট্রোজোম থাকলেও সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তাহলে সেই কোষ বিভাজিত করতে পারে না। তো এটা একটু মনে রাখতে হবে যে স্নায়ু কোষ কিন্তু বিভাজিত হয় না, একবার তৈরি হয়ে গেলে সেটা বিভাজিত হয়, মানে নতুন কোষ তৈরি করে না। এর কারণ আছে, কারণ স্নায়ু কোষ তো মানে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট কাজ করে না, যে বিভিন্ন বাইরের থেকে যে বিভিন্ন সিগন্যাল আছে বা ভেতরের যেই সিগন্যাল বা বিভিন্ন তথ্য প্রদান করে। তো এটা যদি নিজেই আরেকটা নতুন কোষ তৈরি করতে থাকে বা নতুন নিউরন তৈরি করতে থাকে, তাহলে সেই কাজটাই বাধা পড়বে। এবং এই কাজটা সব সময় করতে হয় না। সব সময় আমরা যে এই যে কথা বলছি, যাই করছি, সব কিছুই তো স্নায়ুর মাধ্যমে আমাদের হচ্ছে। তো সেই কারণে ওর বিভাজন হওয়ার প্রয়োজন হয় না। এবং এটা আরেক দিক থেকেও খুব ইম্পর্টেন্ট, যে তাহলে স্নায়ুকোষ কিন্তু নষ্ট হয়ে গেলে নতুনভাবে তৈরি করাও যাবে না, এটাও মাথায় রাখতে হবে।
আচ্ছা, তাহলে আমরা কোষদেহ পড়লাম। কোষদেহের পরে যে অংশটা পড়বো সেটা হলো ডেনড্রন। ডেনড্রন দেখো, ডেনড্রন সাধারণত কোষদেহেতে 4 থেকে 5টা 7টা এরকম ডেনড্রন থাকে। ডেনড্রন কথার অর্থ বৃক্ষের মতন, বৃক্ষ মানে উদ্ভিদ, এরকম বৃক্ষের মতন থাকে। এটা আসলে সংজ্ঞাবহ প্রবর্ধক হিসাবে কাজ করে। আমরা এর আগের দিনে সংজ্ঞাবহ নার্ভ কাকে বলে বা সংজ্ঞাবহ স্নায়ু কাকে বলে জেনেছি। সংজ্ঞাবহ নার্ভ হলো যেটা বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে নিয়ে যায়, সেটাই সংজ্ঞাবহ। তাহলে ডেনড্রনও সংজ্ঞাবহ প্রবর্ধক হিসেবে কাজ করে, মানে বাইরের যে কোনো উদ্দীপনা সেটা এই ডেনড্রনের মাধ্যমে কোষদেহে ঢোকে এবং কোষদেহ থেকে আস্তে আস্তে সেটা অ্যাকশনের মাধ্যমে পরবর্তী নিউরনে থাকে। দেখো নিউরন কীরকমভাবে আমাদের শরীরে থাকে সেটা আমি এই দিকটা এঁকেছি। এখানে দেখো পরপর কিছু আমি নিউরনগুলো এইরকমভাবে থাকে। এটা হলো কোষদেহ, এটা ডেনড্রন, মানে এইভাবে তোমার বিভিন্ন সিগন্যালগুলো যায়। বাইরে থেকে কোনো সিগন্যাল পেলে এই প্রথমে এখান থেকে আসবে, মানে ডেনড্রনের মাধ্যমে কোষদেহে আসবে, দেন অ্যাকশনের মাধ্যমে আবার পরবর্তী ডেনড্রনে যাবে, আবার অ্যাকশনের মধ্যে আবার পরবর্তী ডেনড্রনে যাবে, এইভাবে পরপরভাবে একদিকে, মানে সিগন্যালটা একদিকে এরকম করে যেতে থাকে। তাহলে যাই হোক, আমি কোষদেহ ডেনড্রন বলছি। তাহলে ডেনড্রনের মাধ্যমে বিভিন্ন ডেনড্রন এরকম 4-5টা থাকে এবং ডেনড্রনের মাধ্যমে বিভিন্ন সিগন্যালগুলো বা তথ্য বা বিভিন্ন ইনফরমেশন কোষদেহে আসে এবং কোষদেহ থেকে সেটা অ্যাকশনের মাধ্যমে পরবর্তী নিউরনে যায়। এর পরবর্তী যে অংশ সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যাকশন। এই লম্বা মতন পুরো যে অংশটা এটাকে আমরা বলছি অ্যাকশন। তাহলে এইটা হলো কোষদেহ, এটা ডেনড্রন, এবং এই লম্বা মতন অংশটাকে আমরা বলছি অ্যাকশন। কোষদেহ এবং অ্যাকশনের মাঝে যে অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে অ্যাকশন হিলক। অ্যাকশনের মধ্যে যে সাইটোপ্লাজমটা থাকছে সেটাকে আমরা বলছি অ্যাক্সোপ্লাজম। অ্যাকশনের বাইরে একটা কোষ পর্দা থাকে অ্যাকশনকে প্রোটেকশন দেওয়ার জন্য। যেমনি কোষদেহের বাইরেও কোষ পর্দা আছে, সেরকম অ্যাকশনের বাইরেও কোষ পর্দা আছে, সেটাকে আমরা বলছি অ্যাক্সোলেমা। এই অ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ। এখান দিয়ে বিভিন্ন ডেনড্রনের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন আস্তে আস্তে অ্যাকশনের মাধ্যমে পরবর্তী নিউরনে যায়। আচ্ছা, এই অ্যাকশন আসলে অ্যাকশনের বাইরে কিছু কিছু নিউরনের ক্ষেত্রে অ্যাকশনের বাইরে থাকে, প্রত্যেক নিউরনের ক্ষেত্রেই অ্যাকশনের বাইরে থাকে সোয়ান কোষ। ঠিক আছে, অ্যাকশনের বাইরে কি থাকে? সোয়ান কোষ থাকে। এই যে আমি এইটা অ্যাকশন এঁকেছি, এই যে লাল দিয়ে যেই অংশটা এঁকেছি সেটা হচ্ছে সোয়ান কোষ। এবং কিছু কিছু কোষের ক্ষেত্রে এই সোয়ান কোষের বাইরে আবার এক রকমের একটা লেয়ার তৈরি হয় বা শীট তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে মায়েলিন শীট বা মায়েলিন আবরণী। ঠিক আছে, যদি এটা তো আমি এইরকমভাবে এঁকেছি, কিন্তু এটাকে যদি 3D ভাবে দেখা হয় তাহলে আসলে তো এইটা হলো তোমার এই যে গোল মতন অংশটা, এটা হলো অ্যাকশন। ঠিক আছে, এর বাইরে এই রকম যে লাল রঙের যেটা এঁকেছি সেটা হলো সোয়ান কোষ। তাহলে কি আছে? এরকম অ্যাকশন আছে, অ্যাকশনকে জড়িয়ে পেঁচিয়ে আছে সোয়ান কোষ। সোয়ান কোষ থেকে এক রকমের পদার্থ খরিত হয়। সেই খরিত পদার্থটাই পরে এই অ্যাকশন আর সোয়ান কোষের মাঝে জমে জমে যেটা তৈরি করে সেটাকেই আমরা বলছি মায়োলিন সিদ। ঠিক আছে, মায়োলিন সিদ তাহলে কোনটা? এই যে অ্যাকশনের বাইরে কি আছে? অ্যাকশনের বাইরে আছে অ্যাক্সোলেমা। ঠিক আছে, অ্যাকশন, এই যে এটা অ্যাকশন। ঠিক আছে, এটার বাইরে আছে অ্যাক্সোলেমা। এই অ্যাক্সোলেমার বাইরে আরেকটা কোষ এরকম অ্যাকশনকে পেঁচিয়ে পেঁচিয়ে আছে। ঠিক আছে, এই অ্যাকশনকে পেঁচিয়ে পেঁচিয়ে যে কোষটা আছে সেটাকে বলছি সোয়ান কোষ। সোয়ান কোষ থেকে এক রকমের পদার্থ খরিত হয় এবং এটা এইরকমভাবে কিন্তু একভাবেই পেঁচিয়ে আছে এরকম নয়, এরকম পেঁচিয়ে আছে, পেঁচিয়ে আবার হয়তো আরেকটা এরকম করে লেয়ার করছে, আবার এরকম লেয়ার করছে, এবং এই লেয়ারের মাঝে মাঝে এই সোয়ান কোষ থেকে যেই খরিত অংশ কিছু বেরোচ্ছে, বেরিয়ে বেরিয়ে মায়োলিন সিদ গঠিত হচ্ছে। তাহলে তোমাদের ছবিতে এভাবে দেখিয়েছি আমি যে এই হলো অ্যাকশনের বাইরে থাকে সোয়ান কোষ আর সোয়ান কোষের বাইরে হচ্ছে মায়োলিন সিদ। মায়োলিন সিদ কিন্তু মায়োলিন সিদ কিছু কিছু নিউরনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সব নিউরনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। কেন এই সোয়ান কোষ বা এরকম অ্যাকশনকে পেঁচিয়ে পেঁচিয়ে এগুলো থাকে? কারণ আমি আগেই বললাম যে নিউরন অত্যন্ত একটা স্পেশাল টাইপের সেল। তো
এবং এটা কি কাজ করে, এটা বিভিন্ন তথ্য বা ইনফরমেশন একটা কোষ থেকে আরেকটা কোষে নিয়ে যায়, যাতে সিগন্যাল কোনোভাবেই লিক না হয়ে যায়, বাইরে বেরিয়ে না যেতে পারে। তার জন্য একে সবসময় একটা প্রোটেকশান দেওয়া হয়, এবং প্রোটেকশান দেয় কে, এই সোয়ান কোষ তো দেয়ই, তার সঙ্গে সঙ্গে সোয়ান কোষ একটা খরিত করে, সেটা হলো মায়েলিন সিদ করে। এবার মনে রাখতে হবে, সব নিউরনেই কিন্তু মায়েলিন সিদ থাকে না। কিছু কিছু নিউরনে মায়েলিন সিদ থাকে, কিছু কিছু নিউরনে মায়েলিন সিদ থাকে না। কাদের ক্ষেত্রে মায়েলিন সিদ থাকে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেই নিউরনগুলো থাকে তাদের ক্ষেত্রে মায়েলিন সিদ থাকবেই, কারণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হলো মাথা, তাই তো, মাথা আর সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক, এটা হলো মেন, মানে আগের দিন আমি বলেছিলাম এটাই হলো সব, মানে কি বলবো, প্রধান, মানে দেশের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রীর মতন, ঠিক আছে, একদম মেন যে আর কি, যে সব কিছু নিয়ন্ত্রণ করে, কাজে তার প্রোটেকশন সবসময় বেশি থাকা উচিত। যেমন প্রধানমন্ত্রীর জন্য সবসময় বেশি এক্সট্রা গার্ড, এক্সট্রা সব কিছু থাকে, বা তার যে তথ্য বা তার যে ইনফরমেশন সেগুলো অত্যন্ত সিকিওরভাবে থাকে, তাই না? তো সেই রকম কোষের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, কোষের যেহেতু মানে যেগুলো মস্তিষ্কে এবং সুষুম্না কাণ্ডে যে নার্ভগুলো থাকে তার যেই নিউরনগুলো, তাতে আমরা এই সোয়ান কোষের বাইরে আমরা দেখতে পাবো মায়েলিন সিদ। আচ্ছা, তাহলে আমাদের দেখো এই দুটো কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট। আমাদের মস্তিষ্কে করোটিয় স্নায়ু আছে, আর সুষুম্না কাণ্ডে সুষুম্না স্নায়ু আছে। করোটিয় স্নায়ু জোড়া আছে 12 জোড়া, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। কজোড়া করোটিড স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ আছে 12 জোড়া, আর সুষুম্না স্নায়ু আছে আমাদের 31 জোড়া। এই দুটো খুব ইম্পর্টেন্ট, এই দুটোকে মনে রাখতে হবে। যদি এটা মস্তিষ্ক হয় তাহলে মস্তিষ্কের এই নিচের অংশটা হলো সুষুম্না কাণ্ড, এই মস্তিষ্ক থেকে এরকম 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ বা করোটিড স্নায়ু বেরিয়েছে, আর এই সুষুম্না কাণ্ড থেকে বেরিয়েছে 31 জোড়া কি বেরিয়েছে, স্পাইনাল নার্ভ বেরিয়েছে, ঠিক আছে। কীরকম করে বেরিয়েছে, এই যে নার্ভের এই জায়গাটা এরকম ডেনড্রন অংশটা থাকে, আর এই রকমভাবে অ্যাকশন থাকে, এখানে এই ডেনড্রন কোষদেহ অংশটা থাকে, এরকম করে অ্যাকশন থাকে, এরকম এই 31 জোড়া স্পাইনাল নার্ভ আছে, আর 12 জোড়া আছে ক্রেনিয়াল নার্ভ, এবং ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভগুলোতে বা নিউরনগুলোতে আমরা দেখতে পাবো মায়েলিন সিদকে, ঠিক আছে। আর বাকি যে অর্গান আমাদের, বাকি হাতে পায়ে আরও যারা যেসব হৃৎপিণ্ড ইত্যাদি ইত্যাদি জায়গায় যেসব নার্ভগুলো থাকে, ঠিক আছে, সেই সব নার্ভগুলোতে কিন্তু এই মায়েলিন সিদ আমরা দেখতে পাবো না। আচ্ছা, মায়েলিন, তাহলে দেখো এই আমাদের এই অ্যাকশনের পাশে এরকমভাবে কি আছে, সোয়ান কোষ আছে, সোয়ান কোষের বাইরে আছে এরকম মায়েলিন সিদ জড়িয়ে জড়িয়ে আছে। আচ্ছা, এই যে মায়েলিন সিদ জড়ানো অবস্থায় মাঝে মাঝে এই পুরো লম্বা অ্যাকশনে মাঝে মাঝে এরকম একটা করে ফাঁকা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে। এই যে ফাঁকা ফাঁকা জায়গা বা নোডের মতন অংশ, এটাকে বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। খুব ইম্পর্টেন্ট র্যানভিয়ারের পর্ব। সাধারণত কি হয়, ইনফরমেশন কি করে, এরকম ডেনড্রনের মাধ্যমে, কোষদেহের মাধ্যমে, অ্যাকশনের মাধ্যমেও তো যায়, আবার অনেক সময় কি হয়, এই তোমার করোটিড স্নায়ু বা সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে এইটা তাড়াতাড়ি সিগন্যাল বা তাড়াতাড়ি যে ইনফরমেশন যাওয়ার জন্য কি করে, ইনফরমেশনটা এরকম লাফিয়ে লাফিয়ে যায়, এখানে যায়, তারপর এখানে যায়, তারপর এখানে যায়, মানে ভেতর দিয়েও যায়ই না। ও কী করে, এরকম ডেনড্রন থেকে কোষ দিয়ে আসার পরে ও অ্যাকশনের ভেতর দিয়ে না গিয়ে এরকম লাফিয়ে লাফিয়ে, এরকম র্যানভিয়ারের পর্বের লাফিয়ে লাফিয়ে গিয়ে একদম শেষ প্রান্ততে পৌঁছায়, যেটাকে আমরা প্রান্তীয় নব বা এন্ডব্রাস্ট বলছি, এই অংশে গিয়ে পৌঁছায়, এটা করে। তাহলে র্যানভিয়ারের পর্ব যেখানে আছে সেখানে এইভাবে ইনফরমেশনটা যায়, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই যে অ্যাকশনের একদম শেষ প্রান্ত, এটা হলো প্রান্তীয় নার্ভ, এখানে এই ইনফরমেশন বা তথ্যটা গিয়ে জমা হয়, বা সেটা কীরকম, সেটা কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ হিসাবে জমা হয়, যেটাকে আমরা বলি নিউরো ট্রান্সমিটার। যেমন অ্যাসিটাইল কোলিন একটা নিউরো ট্রান্সমিটার নাম, এখানে এসে সেটা জমা হয়, ঠিক আছে। বিভিন্ন ইনফরমেশন বা উদ্দীপনা জমা হয়, জমা হওয়ার পরে সেটা আস্তে আস্তে পরবর্তী একটা নিউরন থেকে পরবর্তী নিউরনে যায়, আবার পরবর্তী নিউরনে ডেনড্রনে যায়। আচ্ছা, তাহলে এই যে প্রান্তীয় নব এবং পরবর্তী যে ডেনড্রন, এই যে এই অংশটা একটা কেমিক্যাল বা রাসায়নিক অংশ, ঠিক আছে। এই অংশটাকে বলা হচ্ছে স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস বলা হচ্ছে। এখান থেকে ইনফরমেশন এখানে যাচ্ছে, এই যে মাঝখানে যে অংশটা যেখানে এই নিউরো ট্রান্সমিটারটা এইভাবে এখানে জমা হচ্ছে, এবার এখান থেকে নিউরো ট্রান্সমিটারটা এই যে পরের যে নিউরনে যাবে, সেই যে মাঝের যে অংশটা, সেটাকে বলা হচ্ছে স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস। আচ্ছা,
এবার আমি একটু দেখাচ্ছি যে কীরকমভাবে থাকে, একটা আইডিয়া দেওয়ার জন্য। ধরো আমাদের তো, আমরা খালি চোখে তো নিউরন দেখতে পাবো না, খালি চোখে আমরা নার্ভও হয়তো দেখতে পাই, ঠিক আছে? বিভিন্ন, যদি ধরো পা, আমি একটা পায়ের ছবি এঁকেছি, তো এরকম পা, তাই তো? এই পায়ে হয়তো এখান থেকে এরকম আমাদের অনেক নার্ভ আছে, ঠিক আছে, যেটা আমাদের বিভিন্ন নার্ভ আছে। এই নার্ভটাকে যদি আমরা এরকম করে কেটে দিই, কাটলে দেখবো নার্ভের মধ্যে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে। এই যে এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র এগুলো কি আসলে এরকম, এগুলো এরকম করে লম্বাভাবে গেছে, তাই তো? এরকম লম্বাভাবে গেছে, এরকম লম্বাভাবে গেছে। এটা কিন্তু এই নার্ভের ভেতরের অংশ, ঠিক আছে? তাহলে অসংখ্য, এর মধ্যে অসংখ্য কি আছে, এই এই যে লম্বাভাবে যেটা গেছে, এটা আসলে অ্যাকশন, এবং অ্যাকশনটাকে এরকম, এবং এই হলো তোমার কোষদেহ ডেনড্রন। তাহলে এইভাবে, তাহলে তাহলে এই যে এই পুরো লম্বা অংশটা, এই পুরোটাই কিন্তু এক একটা অ্যাকশন। এবং এই যে এই হাঁটুর এই জায়গাটা ধরো, এখানে আছে তোমার ডেনড্রন এবং কোষদেহ, এবং এই অনেক কটা ডেনড্রন কোষদেহ মিলিয়ে কি করছে, এখানে একটা গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি তৈরি করছে, এখানে একটা গ্রন্থি তৈরি করছে, এবং তার মানে তলা দিয়ে লম্বাভাবে এই অ্যাকশনগুলো বেরিয়ে গেছে। তাহলে আশা করি তোমাদের আমি কিছুটা আইডিয়া দিতে পারলাম। তাহলে এই স্নায়ু সন্নিধি বা প্রান্তীয় নাভ, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। দেখবে এখানে কি হয়, বিভিন্ন যে তথ্যগুলো আসে এসে এখানে জমা হয়, জমা হয়ে যখন পরেরটাতে যায়, তখন তথ্যগুলো কিভাবে যাবে সেটাও কিন্তু এখানে নির্ভর করে, ঠিক আছে? তথ্যগুলো দেখবে আমরা যখন খুব ভীষণ টেনশন হচ্ছে, আমরা যে ধুর অত টেনশন করবো না, এবার ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়া মানে কি, আমার যে ইনফরমেশনগুলো মস্তিষ্ক থেকে যাচ্ছে বিভিন্ন, সবসময় আমি টেনশন করছি মাথায়, তো আমি ঘুমিয়ে পড়া মানে কি, আমার ইনফরমেশনগুলো কিছুক্ষণের জন্য সাপ্রেস করে দিলাম, তাই না? সাপ্রেস করে দিলাম, করে আমি ঘুমিয়ে পড়লাম, যাতে রিল্যাক্স হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। সেই কাজটা এই যে এখানটায় আমাদের হচ্ছে। যাই হোক, সেটা যখন ক্লাসে যদি কোনো দিন পড়াই তখন ভালো করে বুঝিয়ে দেবো। আপাতত আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো।